যারা আমরা বাঙালি বা বাংলা বাদ দিয়ে ভারতবর্ষের প্রতিটি মানুষই কিন্তু ঘুরতে পছন্দ করে। বছরে অন্তত একবার তো ঘোরার জন্য ট্রিট থাকেই। তো আমরা যারা মধ্যবর্তী বা নিম্নবর্তী পরিবারের লোকজন তারা কিন্তু ঘোরা জন্য একমাত্র কিন্তু পরিবহন বলা যেতে পারে ট্রেন। আর বর্তমানে ট্রেনের যে বেহাল অবস্থা, আমরা একটা সমীক্ষা করে দেখেছি যে 2023 থেকে 24-এ মোটামুটি সবগুলো মিলে প্রায় 22খানা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই রেল অ্যাক্সিডেন্ট এখন নিত্য নৈতিক ঘটনায় পরিণত হয়েছে। আর এটা নিয়ে শুধুমাত্র আমরা নই, সমস্ত মানব জাতি এখন কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। এই আতঙ্ক থেকে বেরানোর জন্য কি করা যেতে পারে, এই সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত জানবো। আমাদের মাননীয় রাজনৈতিক বিশ্লেষক তিনি হলো মনোজ চক্রবর্তী। চলুন মনোজ চক্রবর্তীর কাছ থেকে আমরা জেনে নিই এর থেকে বাঁচার কি উপায় আছে। যেখানে আমরা বন্দে ভারত বা বুলেট ট্রেন চড়ার স্বপ্ন দেখছি, সেখানে এত অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টগুলো থেকে বাঁচার জন্য কি উপায় অবলম্বন করা যেতে পারে। চলুন সরাসরি মনোজবাবুর কাছ থেকে। সাম্প্রতিক আমার একটি সমীক্ষায় আমি দেখতে পেয়েছি 23শে জানুয়ারি থেকে 30শে জুলাই পর্যন্ত প্রায় 23টি ছোট বড় রেল অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে। কেন এই রেল অ্যাক্সিডেন্ট, তার সমাধান, এই বিষয় নিয়ে রেল সেফটি কমিশন চিন্তা ভাবনা করছেন, কিন্তু কুল কিনারা পেয়েছেন বলে আমার মনে হচ্ছে। রেলওয়ে প্যাসেঞ্জার আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেইগুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরব। 1 নম্বর হলো ব্যাপক কর্মী সংকোচন হয়েছে। এই মুহূর্তে রেলে লোকো ড্রাইভারের শূন্য পদের সংখ্যা প্রায় 1,25,000-এরও বেশি। ইঞ্জিনিয়ারিং ক্যাডারে, মেনটেন্যান্স ক্যাডারে তাদের সংখ্যাও খুব একটা কম নয়, যার ফলে রেল রক্ত স্বল্পতায় ভুগছে। এই জায়গাটায় দাঁড়িয়ে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রেল পথ যদি ঠিক না থাকে তাহলে রেল অ্যাক্সিডেন্ট হবে। সিগন্যালিং ব্যবস্থার যদি উন্নত না হয় অ্যাক্সিডেন্ট হবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে যদি সঠিকভাবে প্রয়োগ না করা হয় তাহলে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যাবে না। সর্বোপরি ড্রাইভারদের যদি রেস্ট না দেওয়া হয় তাহলেও কিন্তু অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা প্রবল, এবং এই ঘটনাগুলো পরপর ঘটে চলেছে। আপনারা চিন্তা করে দেখুন, যারা প্রবীণ মানুষ আছেন এবং যারা এই সম্পর্কে ওয়াকিবহাল আছেন তারা দেখতেন আগে যারা রেলপথ অর্থাৎ রেল লাইনগুলোকে মেনটেনেন্স করতেন তারা দক্ষ কুলি। তাদের সঙ্গে থাকতো সুপারভাইজার এবং তারা একাধিক ট্রলি নিয়ে এক একটা লাইনে মেনটেনেন্স করতেন। আজকে কিন্তু সেটা আর আমরা দেখতে পাচ্ছি। ইতস্তত বিক্ষুব্ধভাবে আমরা যেটা জানতে পারি যে কি খুবই কম সংখ্যক এজেন্সি সিস্টেম চালু হয়েছে। লোক নিয়োগ না করে
কারণ কালের নিয়মে বহু মানুষ রিটায়ার করে গেছে, চতুর্থ শ্রেণীর পদগুলো শূন্য রয়ে গেছে, মেনটেনেন্স করতে নিয়ে আসা হচ্ছে। যাদের দায়বদ্ধতা নেই রেলের প্রতি, রেলে যারা পার্মানেন্ট চাকরি করেন সেই সব মানুষকে, তাই স্বাভাবিকভাবেই রেলের মেনটেনেন্স, রেলপথের মেনটেনেন্স, রেল ট্র্যাকের মেনটেনেন্স সঠিকভাবে হচ্ছে না, যার ফলে লাইনগুলো সঠিকভাবে রেল চলাচলে যাত্রীবাহী হোক আর পণ্যবাহী হোক দুরবস্থায় আছে। দ্বিতীয় কথা হলো, ভারতবর্ষে ফ্রেট করিডোর অর্থাৎ পণ্যবাহী ট্রেনের যাত্রাপথ তৈরি করার জন্য 2006 থেকে চিন্তা ভাবনা শুরু হয়েছিল এবং তারপরে 2014 সালে কাজ শুরু হয়েছিল অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডোর লাইন তৈরি করা। ইতিমধ্যেই অন্যান্য প্রান্তে আরও 5টি ফ্রেট করিডোর তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর জন্য হাজার হাজার কোটি টাকা রেল স্যাংশন করে, কিন্তু ফ্রেট করিডোর হয়নি এখন, যার ফলে পণ্যবাহী ট্রেনগুলো এবং যাত্রীবাহী ট্রেন একই লাইনে চলছে, অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে। রেল লাইনের শেষ দিকে আমরা দেখছি যে মালগাড়ির যে বগি সেগুলো পড়ে আছে, তাতে গিয়ে রেল সজোরে ধাক্কা মারছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের মৃত্যু ঘটছে। এর থেকে রেলকে শিক্ষা নিতে হবে, ফ্রেট করিডোরের কাজ যথাসম্ভব দ্রুততার সঙ্গে করতে হবে। তৃতীয় হলো সিগন্যালিং এর গন্ডগোলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি যে স্টেশন মাস্টার যে মেমো দিচ্ছেন সেই মেমোর মধ্যে গন্ডগোল আছে, সময়ের মধ্যে গন্ডগোল আছে, এগুলো ম্যানমেড। এই ম্যানমেড অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রেল প্রথমেই বলেছিল যে 17 জুনের অ্যাক্সিডেন্ট এবছরে রাঙাপানির কাছে ড্রাইভারের দোষ হয়েছে, কিন্তু রেল সেফটি কমিশন তার বিরোধিতা করেছেন। অর্থাৎ রেল নিজেই ঠিক করতে পারছেন না কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এইটুকুই বলবো যে রেল হলো ভারতবর্ষের লাইফলাইন। প্রতিদিন সারা ভারতে প্রায় 2.5 কোটি মানুষ রেলপথে যাত্রা করেন, কারণ সাধারণ মানুষের সবচাইতে সুবিধাজনক যাত্রাপথ হলো রেল। তাই রেলকে সমৃদ্ধশালী করতে হবে, বিগত দিনের ঐতিহ্যে ফিরিয়ে নিতে হবে এবং আজকে বন্দে ভারত হোক, বুলেট ট্রেন হোক, কিন্তু সাধারণ ট্রেনগুলো, এক্সপ্রেস ট্রেনগুলো, যাত্রীবাহী ট্রেনগুলো, সেগুলো নিশ্চয়ই আমাদের নজরে আনতে হবে এবং যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কারণ রেলের ভাড়া বাড়াচ্ছে কিন্তু যাত্রী স্বাচ্ছন্দ্য কমাচ্ছে। এর বিরুদ্ধে আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বারবার বক্তব্য তুলে ধরেছি, আজকেও তুলে ধরছি যে মানুষকে সুরক্ষা দিতে হবে, যাত্রীর সুরক্ষা দিতে হবে। রেলের যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, পৃথিবীর মধ্যে 4র্থ বৃহত্তম রেলপথ হচ্ছে ভারতে এবং এই রেলপথ ক্রমশ সম্প্রসারিত হচ্ছে এবং এই সম্প্রসারিত রেলপথে যাত্রা শুভ করতে হবে। এইটুকুই আমাদের বক্তব্য। রেল চলুক মানুষের স্বার্থে এবং রেলকে, যেটা সবচাইতে বড় সমস্যা আজকে রেলের কাছে হচ্ছে, সরকার চাইছে রেলকে প্রাইভেটাইজ করে দেওয়া। রেলের স্টেশনের সৌন্দর্যায়ন হচ্ছে কিন্তু রেলপথের সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এই জায়গাটাই আমাদের বক্তব্য। রেলকে বিক্রি করে দিয়ে এটা কোনো সমাধান হবে বলে আমরা মনে করি না। রেল ভারতের জাতীয় সম্পত্তি, জাতির রক্তের বিনিময়ে রেল দাঁড়িয়ে আছে। সেই রেলকে আমরা আরো সঠিকভাবে, সুচারুভাবে যাতে চলাতে পারি তার জন্য রেল মন্ত্রকের কাছে আবেদন করছি। সর্বোপরি রেল মন্ত্রীকে সতর্ক করছি যে আপনি রেল নিয়ে যে কথাবার্তাগুলো বলছেন সেগুলো সঠিক নয়। রেলের দায়িত্ব আপনার। বিগত দিনে
রেল সম্প্রসারিত হয়েছে বিগত সরকারে, রেল লাইন সম্প্রসারিত হয়েছে বিগত সরকারের চেষ্টায়। এটা নিয়ে বিশেষ করে মমতা ব্যানার্জি যখন আমাদের রেলমন্ত্রী ছিলেন, তিনি রেলকে সমুন্নত করার জন্য অনেক প্রচেষ্টা নিয়েছিলেন। অ্যান্টি কলিশন ডিভাইস থেকে শুরু করে রেলের আধুনিকীকরণ, এগুলো তিনি করেছিলেন। আর আজকে আপনার খেয়ালে আছে শুধুমাত্র রেলকে প্রাইভেটাইজ করা। এইটার থেকে আপনি বিরত থাকুন। রেল জাতীয় সম্পত্তি, দায়িত্ব রেল মন্ত্রকের সঙ্গে সঙ্গে আপামর জনসাধারণের। এই কথাটা আমরা আগেও বলেছি, আজকেও বলছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এ ধরনের ভিডিও আমরা নিয়মিত পাবলিশ করি আমাদের চ্যানেলে। যদি আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সঙ্গে অনেক ভালোবাসা দেবেন। অবশ্যই একটা শেয়ার আর একটা লাইক আমাদের মোটিভেশনকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।